আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের সবাইকে লীরা কমার্স একাডেমিতে স্বাগতম। আমরা আমাদের লাস্ট ভিডিওতে অনুশীলনীর মানে সৃজনশীল অঙ্ক ২টা সলভিং ক্লাস করেছিলাম। সৃজনশীল ৩ এর সলভিং ক্লাসটা করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আমরা প্রথমেই আগে জেনে নেব যে আমাদের অঙ্কের কোন এন্ট্রিটা কোন জায়গায় বসবে। তাহলে এতে করে আমাদের কিন্তু অঙ্ক করতে কি আরো সহজ হবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। সৃজনশীল ৩ জাফরিন অ্যান্ড সন্সের ২০১৭ সালে ৩০শে জুন তারিখে রাওয়ামিল ও অন্যান্য তথ্য নিম্নরূপ। ২০১৭ সালের ৩০শে জুন বলতে, তো আমি জাস্ট একটু মনে রাখার জন্য এখানে লিখে দিই যে অঙ্কটা ২০১৭ সালের ৩০শে জুন যেহেতু বলেছে, তার মানে অঙ্কটা শুরু হয়েছে ২০১৬ সালের জুলাই ১ থেকে, আর অঙ্কটা শেষ হচ্ছে আমার ২০১৭ জুন ৩০। ঠিক আছে, এটা একটু আমি নোটের জন্য এপাশে লিখে রাখলাম। তাহলে এভাবে করে কি আমাদের ক্যালকুলেশন করতে ইজি হবে। আমরা জানি আমাদের অঙ্কের হিসাবকাল কি ১ বছর। তাহলে আমি যদি ২০১৬ জুলাই থেকে কাউন্ট করি, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, তার মানে ২০১৭ জুন পর্যন্ত আমি ১২ মাস মানে আমার ১ বছরের অঙ্ক আর্থিক অবস্থা বিবরণী কি করতে পারবো। তারপর দেখো এখানে ক্রয় ও পাওনাদার দেওয়া আছে। তাহলে ক্রয় ও পাওনাদার, আমরা জানি ক্রয় যাবে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়তে, আর পাওনাদার যাবে হচ্ছে আমার চলতি দায়। তারপর দেখো দেনাদার ও বিক্রয়, দেনাদার হচ্ছে আমার চলতি সম্পদ, আর বিক্রয় যাবে হচ্ছে আমার বিষয়দায় বিবরণীতে। তারপর দেখো বহি পরিবহন, বই পরিবহন আর বই ফেরত, আমরা জানি বই পরিবহনটা যাবে হচ্ছে, বই পরিবহন মানে বিক্রয় পরিবহন, এই বই পরিবহনটা আমার যাবে পরিচালন ব্যয়তে। ঠিক আছে, আর বই ফেরতটা কোথায় যাবে বলো? বই ফেরতটা হচ্ছে আমার অ্যামাউন্টটা দেখো ক্রেডিটে দেওয়া আছে, এটা হচ্ছে আমার ক্রয় ফেরত। কত টাকা? ৬৫০০ টাকা। এই ৬৫০০টা আমার ক্রয় থেকে কিন্তু বাদ যাবে। ঠিক আছে, তো তোমরা সবাই কিন্তু খেয়াল রাখবে, বই ফেরত হচ্ছে ক্রয় ফেরত, আর আন্ত ফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত। আবার বই পরিবহন মানে হচ্ছে তোমার বিক্রয় পরিবহন, আন্ত পরিবহন মানে হচ্ছে আমার ক্রয় পরিবহন। তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই অবশ্যই মাথায় রাখবে তোমরা। তারপর দেখো 15% ব্যাংক জমাতিরিক্ত, আবার ব্র্যাকেটে একটা ডেট দেওয়া আছে। কি দেওয়া আছে আমি লিখি এখানে, 15% ব্যাংক জমাতিরিক্ত, ব্র্যাকেটে একটা ডেট দেওয়া আছে 31/১/২০১৭। 31/১/২০১৭। টাকাটা দেওয়া আছে হচ্ছে আমার ৪০,০০০ টাকা। টাকাটা দেওয়া আছে আমার ৪০,০০০ টাকা। আমরা একটু এই জায়গাটায় একটু মনোযোগ দিই, সেটা হচ্ছে আমার রাওয়ামিলে বলা আছে যে 15% ব্যাংক জমাতিরিক্ত। আমরা জানি ব্যাংক জমাতিরিক্তটা কি আমাদের চলতি দায়, তাই না? ব্যাংক জমাতিরিক্ত আমাদের চলতি দায়, আবার ব্যাংক জমাতিরিক্ত সুদও কিন্তু আমাদের চলতি দায়। ব্যাংক জমাতিরিক্ত মানে কি? ব্যাংক ওভারড্রাফট মানে তোমার অ্যাকাউন্টে যে টাকাটা আছে তার থেকে অধিক টাকা যখন তুমি ব্যাংক থেকে ঋণ হিসাবে গ্রহণ করতেছো, সেটাই কি আমার ব্যাংক জমাতিরিক্ত হয়ে যায়। আর ব্যাংক জমাতিরিক্তের উপর কি আমাদের কিন্তু সুদ দিতে হয় ব্যাংকে। তাই এই দুটাই হচ্ছে আমার দায়। এখন দেখো 15% ব্যাংক জমাতিরিক্ত বলা আছে, তার মানে এই 15% মানেই আমার ধরে নিতে হবে অবশ্যই আমার এই অঙ্কে কি ব্যাংক জমাতিরিক্ত সুদ ধরতে হবে। সুদের পরিমাণটা আমরা কত পার্সেন্টেজ দেবো? 15%। ক্লিয়ার? এখন দেখো এখানে আবার একটা ডেট দেওয়া আছে 31/১/২০১৭। তার মানে ব্যাংক জমাতিরিক্ত সুদটা সেটা সে কি 31/১/২০১৭ পর্যন্ত দিয়েছে। আমরা জানি আমাদের অঙ্ক সময়কাল হিসাবকাল শুরু হয়েছে কবে? হিসাবকাল ২০১৬ জুলাই ১ থেকে ১৭ জুন ৩০ পর্যন্ত। এখন ২০১৭ জানুয়ারি ৩১ তারিখ পর্যন্ত যেহেতু দিয়ে দিয়েছে, তাহলে দেয়নি কয় মাস? ফেব্রুয়ারি থেকে দেয় নেই, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, তার মানে ৫ মাসের সুদ কি আমার দেয়নি। এখন দেখো ব্যাংক জমাতিরিক্তের সুদ দেখো ৪০,০০০-এর কত? 15%, তাই না? ৪০,০০০-এর 15% তো সুদ ধরতে হবে। আমি যদি ৪০,০০০-এর 0.15 সুদ নেই, সেটা কি আমার
6,000 টাকা আসে। আর এই যে 6,000 টাকাটা, এটা কিন্তু আমার পুরা 1 বছরের সুদ। এই 6,000 টাকাটা কি আমার পুরো 1 বছরের সুদ। কিন্তু প্রশ্নে বলা আছে কি 31/1/2017 সাল পর্যন্ত দিয়েছে। তার মানে জানুয়ারি মাস পর্যন্ত, 2017 জানুয়ারি মাস পর্যন্ত সুদ কিন্তু দিয়ে দিয়েছে, কমপ্লিট করেছে। কিন্তু কমপ্লিট হয়নি কতদিন? ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 5 মাসের সুদ আমার দেওয়া হয় নাই। তাই এই যে 6,000 টাকা, এটা তো আমার কি, এটা হচ্ছে আমার 12 মাসের সুদ। 12 মাসের সুদকে আমি পাইনি কত, 5 মাসের। তো আমি 6,000 কে ভাগ দিব হচ্ছে 12 আর গুণ দিব 5। এই যে 2500 টাকাটা আমরা এখন পেলাম, এই 2500 টাকাটাই হচ্ছে আমার ব্যাংক জমাতিরিক্তের সুদ। ঠিক আছে? কিভাবে করে আমি ব্যাংক জমাতিরিক্তের সুদটা বের করলাম তোমরা কিন্তু বুঝতে পেরেছো আমি আশা করি। ফার্স্টে আমি 40,000 টাকার উপর 15% যেটা বলা আছে সেটাকে ধরে নিব। কারণ এই যে 40,000 টাকার উপর 15% যে শুধু টাকাটা পেলাম, সেটা কিন্তু আমার সারা বছরের, পুরো বছরের অ্যামাউন্ট। এখন যদি এই ডেটটা না দেওয়া থাকতো, তাহলে আমি ব্যাংক জমাতিরিক্ত সুদ 6,000 টাকাটাই কি লিখে ফেলতাম। কিন্তু যেহেতু আমার প্রশ্নে কি এই ডেটটা দেওয়া আছে মানে কি অঙ্কের ঘাপলা আছে, ভেজাল আছে। তাই ভেজাল নিয়ে আগে চিন্তা করতে হবে। তো আমি আমার প্রশ্নের সময়কালের দিকে তাকাবো যে আমার অঙ্কটা কত থেকে কত পর্যন্ত আর দেওয়া হয়েছে কত। এটার মধ্যে তোমার হিসাব নিকাশ করে যখন আমি দেখলাম যে জানুয়ারি 31 তারিখ, মানে জানুয়ারি পর্যন্ত সুদ দিয়েছে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন 5 মাসে সুদ দেয়নি। তাই টোটাল বছরের সুদটাকে আমি 12 দিয়ে ভাগ করে 5 দিয়ে কি করব, গুণ করে নিব। এভাবে করে হচ্ছে আমি ব্যাংক জমাতিরিক্তের কি সুদের হিসাবটা করে ফেলবো। আমি এটা এখন আপাতত মুছে দিচ্ছি, যখন আমরা এই প্রশ্নে আসবো তখন আমি আবার বুঝিয়ে দিব। ঠিক আছে? এখন আমরা দুটোই জানি যে ব্যাংক জমাতিরিক্ত আর ব্যাংক জমাতিরিক্তের সুদ, এই দুটোই আমার চলতি দায়িত্বে যাবে আর্থিক অবস্থা বিবরণীতে। ঠিক আছে? তারপর দেখো মূলধনটা অবশ্যই মালিকানা সত্ত্ব বিবরণীতে যাবে। অগ্রিম ভাড়া 10,000 টাকা। আচ্ছা, অগ্রিম ভাড়া যেহেতু এখানে 10,000 টাকা বলা আছে, অগ্রিম ভাড়া হচ্ছে আমাদের চলতি সম্পদ। তারপর দেখো ব্যাংক চার্জ ও কুড়ির সঞ্চিতি। ব্যাংক চার্জ হচ্ছে এটা আমার খরচ, তাই না? তাই ব্যাংক চার্জ হচ্ছে আমার যাবে পরিচালন ব্যয়তে, আর কুড়ির সঞ্চিতি এটাও আমার পরিচালন খরচে আসবে। তারপর দেখো নগদ বার্তা দিয়ে কিন্তু সেম ভাবে দুইটা ডেবিট টাকা ক্রেডিট টাকা দেওয়া আছে। তার মানে একটা হচ্ছে প্রাপ্ত বার্তা আর একটা হচ্ছে কি বার্তা প্রদান। ঠিক আছে? তো ডেবিটটা হচ্ছে বার্তা প্রদান আর 11,000 টাকা যেটা ওটা আমার বার্তা প্রাপ্তি। ওকে। তারপর দেখো ইজারা সম্পত্তি 8 বছরের। কত টাকা? 1,20,000 টাকা। ইজারা সম্পত্তি বলতে 8 বছর আর দেওয়াতে কত? 1,20,000 টাকা। তার মানে এখানে কিন্তু আমার বলে দেওয়া হয়নি যে অবলোকন করো বা কি, বাট আমার কিন্তু এই যে 1,20,000 টাকা, এটাকে কিন্তু ভাগ করে অবলোকনের অ্যামাউন্টটা দেখাতে হবে। ঠিক আছে? আমি যদি এটাকে ভাগ দিই 8 দিয়ে, তাহলে আমার অ্যামাউন্ট আসতেছে কি 15,000 টাকা। আর এই 15,000 টাকাটাই হচ্ছে আমার ইজারা সম্পত্তি অবলোকন। ঠিক আছে? অনেক কিছু সরাসরি বলে দেওয়া থাকবে না, কিন্তু এই যে এসব বছর, তারপর ব্র্যাকেটের মধ্যে ডেট, এই জিনিসগুলো খুবই 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 ইম্পর্টেন্ট। তাই অবশ্যই অঙ্ক করার সময় এই জিনিসগুলো তোমরা খেয়াল রেখে দেন অঙ্ক করবে। তাহলে দেখো আমরা কিন্তু রেওয়া মিলের এন্ট্রি গুলো কোথায় যাবে এগুলো সব দেখে নিলাম। এখন আমি যাব সমন্বয় কি বলা আছে দেখি। অবিকৃত পণ্যের মূল্য 63,500 টাকা। দেখো সমাপনী মজুদ পণ্য আরেকটা নাম হচ্ছে কি অবিকৃত পণ্যের মূল্য। অবশ্যই এই জিনিসটা তোমার নোটে রাখবে যে সমাপনী মজুদ পণ্যের আরেকটা নাম হচ্ছে কি অবিকৃত পণ্যের মূল্য নামেও কিন্তু প্রশ্নে দেওয়া থাকতে পারে। তার মানে সমাপনী মজুদ পণ্য 63,500 টাকা, এটা একবার যাবে হচ্ছে বিকৃত পণ্যের ব্যয়তে আর এবার যাবে চলতি সম্পদে। তারপর দেখো অগ্রিম ভাড়া 6,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। দেখো আমাদের কিন্তু এই প্রশ্নে কিন্তু বলা ছিল অগ্রিম ভাড়া 10,000 টাকা। আবার এখানে বলা হচ্ছে যে অগ্রিম ভাড়া 6,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। দেখো অগ্রিম ভাড়া এটা আমার কি একটা সম্পদ, এটা আমার চলতি সম্পদ, কিন্তু যখন এটার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে তখন এটা আমার জন্য কি হয়ে যাবে? খরচ হয়ে যাবে। তাই এই যে অগ্রিম ভাড়া মেয়াদ উত্তীর্ণ হয়েছে, এই 6,000 টাকাটা আমার খরচ হিসাবে পরিচালন ব্যয়তে কি দেখাতে
হবে। এটা একবার যাবে হচ্ছে পরিচালন ব্যয়তে খরচ হিসেবে দেখাবো, আর আরেকবার হচ্ছে আমার চলতি সম্পদের পোর্শনে থেকে কি আবার মেয়াদ উত্তীর্ণ যে টাকাটা ওটা বাদ দিয়ে বাকি টাকাটা কি আমার অগ্রিম ভাড়া হিসেবে চলতি সম্পদে দেখাতে হবে। ঠিক আছে, তারপর দেখো উক্ত বছরে কুড়িনের পরিমাণ 3,000 টাকা। তার মানে এখানে যে 3,000 টাকা বলা হয়েছে কুড়িনের পরিমাণ, এটা আমরা অঙ্ক করার সময় দেখে নিব। এটা হচ্ছে নতুন কুড়িন 3,000 টাকা এবং 5% হারে কুড়িন সঞ্চিতি ব্যবস্থা করতে হবে। মানে কুড়িন সঞ্চিতি কি 5% হারে, নতুন কুড়িন সঞ্চিতি 5% হারে কি ব্যবস্থা করতে হবে। ওকে, বুঝতে পেরেছি। আমরা এটা অঙ্ক করার সময় এই জিনিসটা আরেকটু ক্লারিফাই করে নিব তখন। এখন দেখো এখানে বলা হয়েছে উপযুক্ত তথ্য হতে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, আমরা চলে যাই বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে। এখন দেখো আমি কিন্তু ফার্স্টে এই সৃজনশীল 3 লিখে ক নাম্বার যে লিখে দিয়েছি যে উপযুক্ত তথ্য হতে বিক্রিত পণ্যের ব্যয় কি নিচে নির্ণয় করা হলো। ঠিক আছে, এখন দেখো আমাদের এই অঙ্কে বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য লাগে প্রারম্ভিক মজুত পণ্য, কিন্তু আমাদের এই অঙ্কে প্রারম্ভিক মজুত পণ্য কি দেওয়া ছিল না। তাই দেওয়া ছিল না দেখে আমি সরাসরি ক্রয় লিখবো। ক্রয় তো দেওয়া ছিল আমার প্রশ্নে ক্রয় দেওয়া ছিল 1,50,000 টাকা। আমি 1,50,000 টাকা আমি ক্রয় লিখছি এবং আমার সেখান থেকে আমার বাদ দিতে হবে কি বই ফেরত, যেটা আমার প্রশ্নে দেওয়া ছিল। বাদ বহি ফেরত, বই ফেরত ছিল আমার 6,500 টাকা। তো আমি 6,500 টাকা কিন্তু বাদ দিয়ে নিচ্ছি। ঠিক আছে, তাহলে 1,50,000 থেকে আমি যদি 6,500 বাদ দিই তাহলে আমি পেয়ে যাচ্ছি 1,43,500 টাকা। 1,43,500 টাকা। এখন এখান থেকেই আমি বাদ দিব কি সমাপনী মজুদ পণ্য, তাই না? কারণ আমার পক্ষে তো আর কিছু ছিল না, তাই বাদ সমাপনী মজুদ পণ্য। কত টাকা ছিল? সমাপনী মজুদ পণ্য আমার দেওয়া ছিল 63,500 টাকা। 63,500 টাকা আমি বাদ দিয়ে নিচ্ছি, আর এটা অবশ্যই ব্র্যাকেটে রাখলাম। তাহলে দেখো 1,43,500 থেকে 63,500 বাদ দিলে আমি পেয়ে যাচ্ছি 80,000 টাকা। এই 80,000 টাকাটাই হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়। ঠিক আছে, তাহলে দেখো আমরা খুব সহজেই বিক্রিত পণ্যের ব্যয়টা কি নির্ণয় করে ফেলতে পারলাম। ঠিক আছে, আশা করি ক নাম্বার আমাদের ক্লিয়ার। দেখো এরপরে খ নাম্বার বলেছে মোট মুনাফা 47,000 টাকা ধরে জাফরি এন্ড সন্স এর বিশদ বিবরণী প্রস্তুত করো। তার মানে আমাদের এখন খ নাম্বারে গিয়ে পুরো অঙ্ক করতে হবে না, মোট মুনাফার পর থেকে যে এন্ট্রি গুলো আসবে সেগুলো করে আমরা কি খ নাম্বারটা কমপ্লিট করব। তোমরা কাইন্ডলি এটা স্ক্রিনশট নিয়ে রাখো। আমি এটা মুছে ছকটা রেডি করে আবার ক্যামেরার সামনে আসছি। তাহলে দেখো এখন আমরা চলে আসলাম, খ নাম্বার লিখলাম জাফরিন এন্ড সন্স বিশদায়ী বিবরণী 30 জুন 2017 সালের সমস্ত বছরের জন্য প্রস্তুতকৃত। যেহেতু আমাদের প্রশ্নে মোট মুনাফা 47,000 টাকা দেওয়া ছিল, তাই আমি এখানে লিখে নিচ্ছি মোট মুনাফা 47,000 টাকা। দেন এখান থেকে আমি বাদ দিব কি বাদ পরিচালন ব্যয়। এই টাইটেলটাকে আমরা লিখে নিলাম। ঠিক আছে, তাহলে আমরা মোট মুনাফার পরবর্তী ধাপ থেকে কি আমাদের অঙ্কটা শুরু করব। আমাদের ফার্স্টেই দেখো পরিচালন ব্যয়তে আমাদের ছিল বই পরিবহন। বই পরিবহন ছিল 15,500 টাকা। তাই আমি এখানে সুন্দর করে বই পরিবহন দিয়ে কত টাকা 15,500 টাকা এটা এখানে লিখছি, কারণ সেকেন্ড ইনার কলামে লিখছি, কারণ এখানে কোনো আমার এন্ট্রি ক্যালকুলেশন করার মতো নেই। তাই তারপর ওই যে মেয়াদ উত্তীর্ণ ভাড়া, মেয়াদ উত্তীর্ণ ভাড়া আমরা বলেছিলাম অগ্রিম ভাড়া আমাদের চলতি সম্পদ, কিন্তু ভাড়ার যে অংশটুকু মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে সেটা কিন্তু আমাদের জন্য ব্যয় হয়ে যাবে। তাই আমরা এটা পরিচালন ব্যয়তে লিখবো কত টাকা 6,000 টাকা। ক্লিয়ার? তারপর দেখো ব্যাংক চার্জ, আমাদের প্রশ্নে ব্যাংক চার্জ নামে এন্ট্রি ছিল 2,000 টাকা। এটা আমি সরাসরি ব্যাংক চার্জ দিয়ে 2,000 টাকা এপাশে কি লিখে দিচ্ছি। তারপর দেখো আমাদের অঙ্কে ছিল বাট্টা, বাট্টা ছিল নগদ বাট্টা বলেছিল। ঠিক আছে, নগদ বাট্টা
অবলিক দিয়ে আমি লিখবো বাট্টা প্রদান, যেটা আমাদের ডেবিট পোর্শনে, ডেবিট সাইডে যে টাকাটা দেওয়া আছে সে টাকাটাই কিন্তু আমরা নিয়ে নিব 7,500 টাকা। এটা হচ্ছে আমাদের বাট্টা প্রদান। বাট্টা প্রদান এটা হচ্ছে আমাদের পরিচালন ব্যয়, আর বাট্টা প্রাপ্তি হচ্ছে আমাদের অপরিচালন আয়। তারপর দেখো ইজারা সম্পত্তি অবলোপন, তাই না? ইজারা সম্পত্তি অবলোপন কিন্তু সরাসরি বলা ছিল না, আমাদের কি ব্র্যাকেটে শুধু বলা ছিল 8 বছর। তাই অবলোপনটা আমরা, আমাদের ইজারা সম্পত্তি ছিল 1,20,000 টাকা, এটাকে আমরা 8 দিয়ে ভাগ করব, কারণ 1 বছরে মানে 1 বছরের যে অবলোপনটা সেটা কিন্তু আমরা বের করে নিব। 1,20,000 কে যদি আমি 8 দিয়ে ভাগ দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত টাকা? 15,000 টাকা। ইজারা সম্পত্তির অবলোপন আমরা পেয়ে যাচ্ছি কত? 15,000 টাকা। তারপর দেখো আমাদের অঙ্কে ছিল কুড়িন। কুড়িনের এন্ট্রি ছিল, আমরা বলেছিলাম যে কুড়িনের যে এন্ট্রিটা সেটা আমরা অঙ্ক করার সময় বুঝে নিব। এখন একটু আমরা তাকাই, দেখো আমাদের প্রশ্নে পুরাতন কুড়িন সঞ্চিতি দেওয়া ছিল কত টাকা? পুরাতন কুড়িন সঞ্চিতি দেওয়া ছিল 3,500 টাকা। ঠিক আছে, আমি দেখো আমার ফরম্যাট কিন্তু এখানে লেখা আছে, কুড়িন যোগ নতুন কুড়িন যোগ নতুন কুড়িন সঞ্চিতি বাদ কি হয়? পুরাতন কুড়িন সঞ্চিতি। আমার প্রশ্নে 3,500 টাকা, আমি একটু আগে লিখে রাখি, 3,500 টাকা কিন্তু পুরাতন কুড়িন দেওয়া ছিল। আর অঙ্কে আমার দেনাদার দেওয়া আছে কত টাকা? 73,000 টাকা। এই তো আমি দেনাদারের জায়গায় কি 73,000 টাকাও লিখে নিচ্ছি। এখন দেখো এখানে আমার যা দেওয়া মিলে দেওয়া ছিল সেটা কিন্তু আমি আগে লিখে নিলাম। এখন আমাকে বলা হলো যে কুড়িনের পরিমাণ, মানে উক্ত বছরের কুড়িনের পরিমাণ, এই যে সমন্বয় যে কুড়িনের টাকা সেটা হচ্ছে আমার নতুন কুড়িন। নতুন কুড়িন কত টাকা? 3,000 টাকা। এই যে নতুন কুড়িনের জায়গায় দেখো এই কুড়িন, এটা পুরাতন কুড়িন, এটা যেহেতু নেই এই জায়গায় কিছুই থাকবে না, তাই এখানে আমি জাস্ট সিম্পলি একটা ড্যাশ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, কারণ এখানে পুরাতন কুড়িন আমার মিলে দেওয়া ছিল না, কিন্তু সমন্বয়ে আমার নতুন কুড়িন বলা হয়েছে কত টাকা? 3,000 টাকা। নতুন কুড়িন আমি লিখলাম 3,000 টাকা। এখন দেখো এখানে বলা হলো যে 5% হারে কুড়িন সঞ্চিতির ব্যবস্থা করতে হবে। তার মানে নতুন কুড়িন সঞ্চিতি আমরা কিভাবে বের করব সেটা কি আমরা জানি না, আমাদের এটা ব্যবস্থা করে বের করতে হবে। তার মানে আমার দেনাদার 73,000 টাকা ছিল, নতুন কুড়িন ছিল আমার 3,000। এই 3,000 টাকাটা কি আমি দেনাদারের থেকে কি বাদ দিয়ে নিব? বাদ দিলে আমি পাচ্ছি কত? 70,000 টাকা। তার মানে এই 70,000 টাকার উপরই আমি কত 5% ধরবো। 5%, 70,000-এর 5% দেখো কত আসে? 0.05, 3,500 টাকা। তাহলে আমার নতুন কুড়িন আমরা পাচ্ছি 3,500 টাকা। ঠিক আছে, এখন আমি শুধু ফরম্যাট অনুযায়ী কাজ করব। ঠিক আছে, এই যে দেখো কুড়িন, নতুন কুড়িন আমরা পেয়ে গেলাম 3,500 টাকা, এটা আমি লিখলাম। লেখার পরে আমরা জানি নতুন কুড়িন আর নতুন কুড়িন সঞ্চিতি যোগ করলে আমরা পাচ্ছি 6,500 টাকা। এখান থেকে আমি যখন পুরাতন কুড়িন সঞ্চিতি 3,500 টাকা বাদ দিব, তাহলে এই যে আমরা 3,000 টাকা পাচ্ছি, এই 3,000 টাকাটাই হচ্ছে আমাদের কুড়িন সঞ্চিতির ক্যালকুলেশনের হিসাব। আর এই 3,000 টাকাটাই কিন্তু আমরা এখানে লিখবো। তাহলে দেখো আমি এখানে সুন্দর করে আলাদাভাবে তোমাদের বুঝালাম, এটা রাফ করে দিবে তোমরা এই জিনিসটা অঙ্কর সময়। আর ছকে আমরা কিভাবে লিখবো সেটাও আমরা দেখে নিচ্ছি। আমাদের অঙ্কে যেহেতু কুড়িন ছিল না, তাই আমি কি এখান থেকে অঙ্ক শুরু করব, নতুন কুড়িন থেকে অঙ্ক শুরু করব। তাহলে আমি সুন্দর করে এখানে লিখবো নতুন কুড়িন কত টাকা? 3,000 টাকা, যেটা আমার সমন্বয় দেওয়া ছিল, এটার সাথে আমি যোগ করব, যোগ নতুন কুড়িন সঞ্চিতি। নতুন কুড়িন সঞ্চিতি আমি বের করে নিয়েছিলাম দেনাদার থেকে, কি নতুন কুড়িন বাদ দেওয়ার পর 5% করার পর 3,500 টাকা যে আমি পেলাম সেটাই হচ্ছে আমার নতুন কুড়িন সঞ্চিতি। তাহলে আমার হয়ে যাচ্ছে এখানে 6,500, তাই না? এখান থেকে আমি বাদ দিব বা পুরাতন কুড়িন সঞ্চিতি। এখন আমার পুরাতন কুড়িন যেটা রামে দেওয়া ছিল 3,500, সেটা আমি বাদ দিব, তাই ব্র্যাকেটে রাখলাম
বাকি 3,000 টাকাটাকে আমি আউটার কলামে নিয়ে গেলাম। তাহলে এভাবেই হচ্ছে আমরা কুড়িনের হিসাবটা কি ক্যালকুলেশনটা এভাবেই আমরা করব। তোমরা জানো আমি আলাদা করে কুড়িনের একটা ক্লাস ভিডিও করে রেখেছি, আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে। আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কুড়ির সঞ্চিতির A to Z ভিডিওটা তোমাদের দিয়ে রাখবো। তোমরা অবশ্যই প্লিজ কুড়ির সঞ্চিতির ভিডিওটা দেখে এসে তারপর অঙ্ক করবে, তাহলে কোনো দিনও এই কুড়িনের হিসাবে তোমরা কিন্তু ভুল করবে না। ঠিক আছে, তাহলে এভাবে করে আমরা কি নতুন কুড়ির আর নতুন কুড়ির সঞ্চিতি বের করে এভাবে করে হিসাব বের করলাম। ঠিক আছে, এখন দেখো আমার আর কিছু নাই পরিচালন ব্যয়তে। আমি এখানে এই পোর্শনে আমি দাগ টেনে নেই। এখন আমরা যোগ করি। ঠিক আছে, 15,500, 6,000, 2,000, 7,500, 15,000, আরেকটা হচ্ছে 3,000। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 49,000। 49,000, ঠিক আছে, এখানে 49,000 টাকাকে আমরা পেয়ে গেলাম। এটা কিন্তু বাদ বিকৃত বাদ পরিচালন দেয়। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা এতদিন অঙ্ক করেছি, আমাদের মোট মুনাফার পরিমাণ অনেক বেশি ছিল আর পরিচালন ব্যয় পরিমাণ কম ছিল, যার কারণে আমরা কিন্তু প্লাস ফিগারে একটা পরিচালন মুনাফা পেয়েছিলাম, তাই না? বাট এখন কিন্তু কি দেখতে পাচ্ছ, এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মোট মুনাফা সেটা হচ্ছে 47,000 টাকা, আর তার চেয়ে আরো বেশি আমরা পেয়ে গেলাম কি 49,000 টাকা পরিচালন ব্যয়। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, অঙ্ক ফরম্যাট অনুযায়ী কাজ করবে। 47,000 টাকা ফরম্যাট অনুযায়ী আগে বসবে, আগে বসলো। এখান থেকে আমি যদি বিয়োগ 49,000 টাকা দেই, তাহলে দেখো আমরা মাইনাস ফিগারে অ্যান্সার পেলাম কত, মাইনাস ফিগারে আমরা অ্যান্সার পেয়ে গেলাম সেটা হচ্ছে কি ক্ষতি। পরিচালন মুনাফা অবলিক ক্ষতি লিখলাম কত টাকা, 2,000 টাকা। তাহলে এই অঙ্কে ফার্স্ট আমরা কি পেলাম, একটা পরিচালন ক্ষতি পেলাম। তো যেহেতু এটা ক্ষতি, তাই এটার অ্যান্সারটাও আমার এভাবে ব্র্যাকেটে মাইনাস করেই দেখাতে হবে। এরকম যদি অঙ্ক আসে তোমরা কিন্তু ঘাবড়াবে না বা মনে করবে না যে আমার অঙ্ক কি ভুল হলো, মাইনাস ফিগারে অঙ্ক আসলো, এটা বিষয়টা এরকম না। অঙ্ক যেরকম ফরম্যাট অনুযায়ী আছে সেভাবেই করে যাবে। এখন আমরা যেহেতু পরিচালন ক্ষতি পেয়ে গেলাম, এটার সাথে আমরা অপরিচালন আয় আর অপরিচালন ব্যয়, অপরিচালন আয়কে আমরা যোগ করব আর অপরিচালন ব্যয় বাদ দিলেই কিন্তু আমরা নিট মুনাফা বা ক্ষতি পেয়ে যাব। ঠিক আছে, আমাদের অঙ্কে অপরিচালন আয় ছিল বাট্টা প্রাপ্তি, নগদ বাট্টা প্রাপ্তি, তাই না? আমি শুধু বাট্টা প্রাপ্তি লিখলাম, সেটার অ্যামাউন্টটা ছিল হচ্ছে আমার 11,000 টাকা। ঠিক আছে, 11,000 টাকা আমি এই যে লিখলাম এখানে। তারপর এখান থেকে আমি বাদ দিব হচ্ছে অপরিচালন আয়, অপরিচালন ব্যয়। অপরিচালন ব্যয়তে আমার শুধুমাত্র একটা এন্ট্রি ছিল, সেটা ছিল কি আমার ব্যাংক জমাতিরিক্তের সুদ। সেটা ছিল আমার ব্যাংক জমাতিরিক্তের সুদ। আমরা জানি আমাদের ব্যাংক জমাতিরিক্ত 40,000 টাকা দেওয়া ছিল, সুদ আমাদের ধরতে বলা হয়েছিল 15%। ঠিক আছে, কিন্তু আমার অঙ্ক 12 মাসের ছিল, ডেট দেওয়া ছিল 31 তারিখ পর্যন্ত, 31শে জানুয়ারি পর্যন্ত দেওয়া ছিল, বাকিটা দেওয়া হয়নি। তাই আমার 5 মাসের টাকাটা কিন্তু দেওয়া হয়নি। তাই এই যে ক্যালকুলেশনটা, এটার মাধ্যমে আমি ব্যাংক জমাতিরিক্তের সুদটা বের করব। ফার্স্টে 40,000 দিয়ে আমি 15% করব, 6,000 টাকা। এটাকে ভাগ করে এক এক মাসে সুদ বের করে 5 মাসে দেওয়া হয়নি 2,500 টাকা। এই 2,500 টাকাটাই হচ্ছে আমার ব্যাংক জমাতিরিক্তের সুদ, আর এটাই আমার কি বাদ যাবে হচ্ছে আমার পরিচালন মুনাফা থেকে। এখন চলো আমরা এটা শুধু হিসাবটা করি। আমরা জানি দেখো আমি -2,000 লিখলাম, প্লাস 11,000 লিখলাম, -2,500 লিখলাম। যেটা যেভাবে দেওয়া ছিল আমি ঠিক সেভাবেই লিখেছি এবং আমি অ্যান্সার পেয়েছি 6,500 টাকা। তাহলে এই 6,500 টাকা এটাই হচ্ছে আমার নেট মুনাফা। ঠিক আছে, 6,500 টাকা এটাই হচ্ছে আমার নেট মুনাফা।
তাহলে আমরা কিন্তু খুব সহজেই সৃজনশীল 3-এর খ নাম্বার যে বিশদ আয় বিবরণীর পোর্শনটা আমরা কিন্তু খুব সহজেই কমপ্লিট করে ফেলেছি। তোমরা কাইন্ডলি সবাই খাতায় তুলে রাখো অথবা স্ক্রিনশট নাও। আমি এটার মুছে ফেলবো এবং গ নাম্বারে চলে যাবো, ঠিক আছে? তাহলে এখন চলে আসলাম গ নাম্বারটা নিয়ে। গ নাম্বারে আমাদের বলা হয়েছিল মালিকানা সত্ত্বের সমপূর্ণ উদ্ধৃত, অর্থাৎ মালিকানা সত্ত্বের পরিমাণ দেওয়া আছে আমাদের 1,06,500 টাকা ধরে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করো। ওকে ফাইন, আমরা গ নাম্বার দিয়ে টাইটেল লিখলাম জাফরিন এন্ড সন্স আর্থিক অবস্থার বিবরণী 30শে জুন 2017 সালের সমস্ত বছরের জন্য প্রস্তুতকৃত। এখন আমাদের আর্থিক অবস্থার বিবরণীর ফার্স্ট থেকে আমাদের মোট সম্পত্তি করে তো মোট দায় করতে হয়, তাই না? তো আমাদের মোট সম্পদে আমি ফার্স্টে লিখেছি চলতি সম্পদ। দেখি আমাদের চলতি সম্পদে কি কি আছে। আমাদের দেখো চলতি সম্পদে ফার্স্টে আমরা লিখছি দেনাদার। দেনাদার আমাদের ছিল 73,000 টাকা, তাই না? 73,000 টাকা লিখলাম। আমরা জানি দেনাদারের থেকে আমাদের কি নতুন করে বাদ দিতে হয়, আর এই যে নতুন করে সঞ্চিতিটা আমরা পেয়েছি, নতুন ঋণ সঞ্চিতি যেটা আমরা পেয়েছি এই দুটাকে আমাদের বাদ দিয়ে নিতে হবে। তাহলে দেখো দেনাদার বাদ নতুন ঋণ, সেখান থেকে আমরা বাদ দিব বাদ নতুন ঋণ সঞ্চিতি। নতুন ঋণ আমাদের ছিল 3,000 টাকা, এটা বাদ, তাই ব্র্যাকেটে। আর নতুন করে সঞ্চিতি আমরা পেয়েছিলাম 3,500, তার মানে টোটাল 6,500 বাদ দিলে 73,000 থেকে আমি যদি 6,500 বাদ দিই তাহলে আমি পেয়ে যাচ্ছি 66,500 টাকা। তাহলে এই যে 66,500 টাকা এটাই হচ্ছে আমাদের কি নেট দেনাদারের পরিমাণ, ঠিক আছে? তারপরে দেখো আমার অঙ্কে ছিল অগ্রিম ভাড়া নামে একটা এন্ট্রি ছিল। আমরা জানি অগ্রিম ভাড়া হচ্ছে আমাদের চলতি সম্পদ। আমাদের অগ্রিম ভাড়া দেওয়া ছিল অঙ্কে 10,000 টাকা, 10,000 টাকা, কিন্তু এখানে সমন্বয় বলা ছিল মেয়াদ উত্তীর্ণ অগ্রিম ভাড়া। তাই মেয়াদ উত্তীর্ণ যে ভাড়াটা, মেয়াদ উত্তীর্ণ ভাড়া 6,000 টাকা, এই 6,000 টাকাটা আমরা বাদ দিয়ে নিব। বাদ দেওয়ার পর বাকি যে 4,000 টাকাটা এটাই কি আমার আউটার কলামে চলে যাবে কি অগ্রিম ভাড়া হিসেবে। তার মানে আমরা অগ্রিম ভাড়া হিসেবে এই 4,000 টাকাটাই কি পেয়েছি। এখন আমি লিখবো সমাপনী মজুদ পণ্য, এটাও হচ্ছে আমার চলতি সম্পদ। সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য আমার তথ্যে দেওয়া ছিল হচ্ছে 63,500 টাকা। এই যে 63,500 টাকা এটা আমি লিখে নিচ্ছি। এখন এই অঙ্কে আমার আর কোনো চলতি সম্পদ ছিল না, তাই দেখো এখানে 63,500 যোগ 4,000 যোগ 63,500 টোটাল হচ্ছে আমার 1,34,000 টাকা। এটা হচ্ছে আমি নিয়ে নিচ্ছি এখানে 1,34,000 টাকা, এটা হচ্ছে আমার মোট চলতি সম্পদ। এখন আমার আরেকটা হচ্ছে স্থায়ী সম্পদ, তাই না? আমাদের অঙ্কে তো স্থায়ী সম্পদও ছিল। স্থায়ী সম্পদ কি ছিল? ইজারা সম্পত্তি ছিল, তাই না? ইজারা সম্পত্তি ছিল আমাদের স্থায়ী সম্পদ। ইজারা সম্পত্তি লিখে আমি ইজারা সম্পত্তি কত টাকা ছিল? 1,20,000 টাকা ছিল। 1,20,000 টাকা বাদ অবলোকন দিব 1,20,000 আমরা 8 বছরের ছিল, তাই আমরা প্রায় 15,000 টাকা বাদ দিব, তাই না? 15,000 টাকা যদি আমি বাদ দিই তাহলে আমার আউটার কলামে চলে যাচ্ছে 1,05,000 টাকা, 1,05,000 টাকা। এখন আমি যদি 1,05,000 আর 1,34,000 টাকা যোগ করি আমি পেয়ে যাচ্ছি 2,39,000 টাকা। এই যে 2,39,000 টাকা এটাই হচ্ছে আমার মোট সম্পদের পরিমাণ। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? কারণ অঙ্কে আমার স্থায়ী সম্পদ আর কিছু ছিল না, তাই এই পর্যন্তই আমার মোট সম্পদের পরিমাণ আমরা বের করলাম। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের
মালিকানা সত্ত্ব বিবরণীতে, ঠিক আছে? মালিকানা সত্ত্ব বিবরণী। মালিকানা সত্ত্বের পরিমাণ আমার ছিল প্রশ্নে দেওয়া 1,06,500। তো এটা সরাসরি আমি লিখে দিব 1,06,500 টাকা, এটা আমি সরাসরি লিখে দেব। এখন আমার অঙ্ক অনুযায়ী আমরা যাব হচ্ছে চলতি দায়। চলতি দায় আমার কি কি ছিল চলো দেখি। চলতি দায়ে ফার্স্টে আমাদের ছিল পাওনাদার 90,000 টাকা। পাওনাদার কলামে লিখবো 90,000 টাকা। তারপর আমরা লিখবো ব্যাংক জমাতিরিক্ত 40,000 টাকা। ব্যাংক জমাতিরিক্ত 40,000 টাকা। আরেকটা হচ্ছে এন্ট্রি আমাদের ব্যাংক জমাতিরিক্তের সুদ। ব্যাংক জমাতিরিক্তের সুদ আমরা পেয়েছিলাম 2,500 টাকা। এখন আমরা হচ্ছে এই তিনটাই কি যোগ করব, তাই না? আমরা যোগ করে দেখি 90,000, 40,000 আর হচ্ছে 2,500, তাহলে আমরা এখানে পাচ্ছি 1,32,500। 1,32,500। এখন আমি যদি 1,32,500 আর 1,06,500 যোগ করি, তাহলে দেখো আমরা পেয়ে গেলাম 2,39,000 টাকা। তার মানে আমাদের চলতি সম্পদ মানে মোট সম্পদ আর মোট দায় কি সমান। তার মানে আমরা যে সৃজনশীল 3 নাম্বারটা করলাম, এটা কি আমাদের অঙ্ক মিলে গিয়েছে, ঠিক আছে? মোট সম্পদ আর মোট দায়ের পরিমাণ কি মিলে গিয়েছে। আশা করি আমরা বুঝতে পেরেছি সৃজনশীল 3 নাম্বারটা। পরবর্তী ভিডিওতে আমি সৃজনশীল 4 নাম্বার নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আজকের মতো আমি তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।